সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শেরশাদ তরফদার, সহকারী অধ্যাপক, রসায়ন, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের উপর তৃতীয় পর্বের আলোচনায় চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। চার্লসের সূত্রটি 1787 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী জ্যাকুইস এসি চার্লস উনি স্থির চাপে গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার যে সম্পর্ক প্রতিষ্ঠা করেন সেটি চার্লসের সূত্র নামে পরিচিত। তার বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যে সিদ্ধান্ত উপনীত হন সেই সিদ্ধান্তটি ছিল এরকম যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন 273-এর 1 হারে বৃদ্ধি বা হ্রাস পাবে। ধরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন V0, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে গ্যাসের মোট আয়তন চার্লসের সূত্র অনুসারে হবে আমাদের V0 প্লাস যতটুকু বৃদ্ধি পেয়েছে 1 ডিগ্রির জন্য সেটা হচ্ছে 1/273 V0। তাহলে এখানে যদি আমরা V0টা কমন নিই সেক্ষেত্রে হয়ে যাচ্ছে V0 ইন্টু 1 প্লাস 1/273, এটা হলো। এখন দেখো, যদি আমরা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি তখন গ্যাসের মোট আয়তন হবে V0 ইন্টু 1 প্লাস 2/273। যদি T ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে গ্যাসের আয়তন হবে V0 1 প্লাস T/273। ঠিক এভাবে যদি 273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি করা হয় সেই ক্ষেত্রে আমাদের গ্যাসের মোট আয়তন গিয়ে দাঁড়াচ্ছে V0 প্লাস V0 ইন্টু 1 প্লাস 273 ডিভাইড বাই 273। তোমরা দেখতে পাচ্ছ এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে 1 এবং 1 2, তার মানে হচ্ছে 2 V0। তাহলে এখানে লক্ষ্য করো যে তাপমাত্রা যদি 273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের আয়তন প্রাথমিক আয়তনের দ্বিগুণ হয়ে যায়। এ পর্যায়ে আমরা দেখব যে তাপমাত্রা হ্রাস করলে কেমন হয় সেই বিষয়টি তোমরা লক্ষ্য করো। তাহলে লক্ষ্য করো যে তাপমাত্রা 1 ডিগ্রি হ্রাসের ফলে গ্যাসের আয়তন একই অনুপাতেই হ্রাস পাবে, একইভাবে হ্রাস পাবে। এখানে লক্ষ্য করো তোমরা যে আমরা যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস করি সেক্ষেত্রে গ্যাসের আয়তন হ্রাস পাবে -1/273 V0। তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, এটা 2 ডিগ্রির জন্য একইভাবে V0 ইন্টু 1 - 2/273। T ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি হ্রাস করা হয় সেক্ষেত্রে আমাদের হবে V0 ইন্টু 1 - T/273। তাহলে 273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি তাপমাত্রাকে হ্রাস করানো হয় সেক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে V0 ইন্টু 1 -
273 ডিভাইড বাই 273, এটা কেটে গেল। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে V0 ইন্টু 1 মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে গ্যাসের তাপমাত্রা যদি 273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস করানো হয়, সেক্ষেত্রে গ্যাসের আয়তন শূন্য হয়ে গিয়েছে। শিক্ষার্থীবৃন্দ, যদি চাপকে স্থির রেখে বিভিন্ন তাপমাত্রায় গ্যাসের আয়তনকে পরিমাপ করে যদি একটি গ্রাফ পেপারের মধ্যে প্লটিং করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে স্থির চাপে তাপমাত্রা হ্রাসের সাথে সাথে গ্যাসের আয়তন সরল রৈখিকভাবে হ্রাস পায়, যেটা তোমরা এই গ্রাফে দেখতে পাচ্ছ যে P1 চাপে দেখা যাচ্ছে যে তাপমাত্রা হ্রাসের সাথে সাথে গ্যাসের আয়তন সরল রৈখিকভাবে হ্রাস পেয়েছে। একইভাবে P2 চাপ যখন স্থির, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সরল রৈখিকভাবে হ্রাস পেয়েছে। P3-র জন্যও কিন্তু একই অবস্থা, সরল রৈখিকভাবে হ্রাস পেয়েছে। এবং এই যে সরলরেখাগুলো আমরা পেয়েছি, সেই সরলরেখাগুলোকে যদি নিম্নতম তাপমাত্রার দিকে প্রসারিত করা হয়, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এই বিন্দুতে গ্যাসের আয়তন নেই, অর্থাৎ গ্যাসের আয়তন শূন্য হয়ে গেছে এবং এই বিন্দুর তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকে বলা হয়ে থাকে পরম শূন্য তাপমাত্রা। প্রকৃতপক্ষে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন পরিমাপ করা যায় না, কারণ এই তাপমাত্রার বহু পূর্বেই গ্যাস কঠিন বা তরল অবস্থা প্রাপ্ত হয়। বিভিন্ন পরীক্ষালব্ধ গবেষণা থেকে জানা যায় যে -260 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে গ্যাসের আয়তন পরিমাপ করা যায় না, কারণ এত নিম্নতম তাপমাত্রায় গ্যাস অণুসমূহের গতিশক্তি থাকে না, অর্থাৎ অণুসমূহ স্থবির হয়ে যায়। এই কারণে গ্যাসের আয়তন শূন্য হিসেবে গণ্য করা হয়ে থাকে এই -273 ডিগ্রি সেলসিয়াসে। এই জন্য -273 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এরপরে দেখো যে এই পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে তাপমাত্রা পরিমাপের জন্য ব্রিটিশ বিজ্ঞানী লর্ড ক্যালভিন যে স্কেল প্রতিষ্ঠা করেছেন, সেটাকে বলা হয়ে থাকে পরম তাপমাত্রা স্কেল। পরম তাপমাত্রা স্কেল। তাহলে যেটা আমি বললাম যে -273 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন বিলুপ্ত হয়ে যায়, এই জন্য -273 ডিগ্রি সেলসিয়াসকে শূন্য ধরে ব্রিটিশ বিজ্ঞানী লর্ড ক্যালভিন, ওনার নাম অনুসারে এই স্কেলটির নামকরণ করা হয়েছে এবং তার নামের আদ্যক্ষরকে এর একক হিসেবে ব্যবহার করা হয়, ডিগ্রি এই ক্যালভিন অথবা অ্যাবসোলিউট বা 0 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 273 ক্যালভিন। সুতরাং টি ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 273 প্লাস টি ক্যালভিন। সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে যদি 273 যোগ করা হয়, সেটাকে পরম স্কেলের তাপমাত্রা বলা হয় এবং পরম স্কেলের তাপমাত্রাকে ক্যাপিটাল লেটারে টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি যে টি ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে টি কে। তাহলে স্মল লেটারে টি এর সাথে 273 যোগ থাকলে সেটাকে ক্যাপিটাল লেটারে টি বা পরম তাপমাত্রা বলা হয়ে থাকে। তাহলে এইভাবেই আমরা চার্লসের সূত্র থেকে পরম তাপমাত্রা স্কেল প্রতিষ্ঠা করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা দেখব যে চার্লসের সূত্রের একটি
বিকল্প বিবৃতি রয়েছে সেই বিষয়টি আমরা প্রতিষ্ঠা করব। তবে আবারও আমরা চার্লসের প্রথম সূত্রে যেটা ছিল আমরা আবার একটু লিখে নিই, যে ধরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হচ্ছে আমাদের V0। টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা ধরে নিলাম গ্যাসের আয়তন হচ্ছে VT। তাহলে আমাদের আজকের ক্লাসের শুরুতে চার্লসের যে সূত্রটা আমরা বলেছিলাম, তো সেই হিসেবে আমরা লিখতে পারি যে VT সমান হচ্ছে V0 প্লাস T ডিভাইড বাই হচ্ছে 273 V0। এটা সমান V0 আমরা কমন নেই 1 প্লাস T বাই 273। এটা তাহলে আবার T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন আমরা ধরে নিলাম V1 এবং T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে V2। তাহলে এটার আলোকে আমরা লিখতে পারি যে সুতরাং V1 হচ্ছে V0 ইন্টু 1 প্লাস T1 ডিভাইড বাই 273। এটাকে আমরা 1 নম্বর দেই। সুতরাং V2 হচ্ছে V0 ইন্টু 1 প্লাস T2 ডিভাইড বাই হচ্ছে 273। এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। তো শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ দেব। তোমরা লক্ষ্য করো 1 নং ভাগ হচ্ছে 2 নং। এটা ভাগ করলে কি হয়, V1 ডিভাইড বাই হচ্ছে V2 সমান হচ্ছে V0 ইন্টু 1 প্লাস T1 ডিভাইড বাই 273 V0 ইন্টু 1 প্লাস T2 ডিভাইড বাই 273। V0 কেটে দিলাম। এখানে যদি লসাগু করা হয় সেক্ষেত্রে আমাদের 273 কেটে গিয়ে এখানে থাকবে 273 T1 273 প্লাস হচ্ছে T2। এটা সেলসিয়াসের তাপমাত্রার সাথে 273 যদি যোগ করা হয় সেক্ষেত্রে পরম স্কেলের তাপমাত্রা হয়। এটাকে আমরা T1 দিয়ে প্রকাশ করলাম। একইভাবে নিচেরটা হচ্ছে T2। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং V1 বাই T1 সমান হচ্ছে V2 বাই T2। তো শিক্ষার্থীবৃন্দ, চার্লসের সূত্রের গাণিতিক রূপ বলতে আমরা এটাকেই বুঝে থাকি V1 বাই T1 সমান V2 বাই T2। অর্থাৎ দুটি ভিন্ন তাপমাত্রায় চাপ যদি স্থির থাকে তাহলে গ্যাসের আয়তনের সাথে পরম তাপমাত্রার মধ্যকার সম্পর্কটি হচ্ছে V1 বাই T1 সমান V2 বাই T2। এটা অবশ্যই তোমরা মনে রাখবে, গাণিতিক সমস্যা সমাধান করতে আমাদের এই সূত্রটি প্রয়োজন পড়বে। তাহলে এখান থেকে আমরা একটু লিখতে পারি যে সুতরাং V1 বাই T1 সমান হচ্ছে K, একইভাবে V2 বাই T2 সমান হচ্ছে K। তাহলে V1 সমান হচ্ছে K ইন্টু T1। সুতরাং V1 ইজ প্রপোর্শনাল টু T1 যখন P1 স্থির। তাহলে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো যে
একইভাবে এটাও দেখা যাবে যে আমরা এখান থেকে যেটা পাচ্ছি যে চাপ যদি স্থির থাকে তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হচ্ছে তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এটি হচ্ছে চার্লসের বিকল্প সূত্র। তাহলে এ পর্যায়ে চার্লসের সূত্রের একটি অনুসিদ্ধান্ত রয়েছে, সেই অনুসিদ্ধান্তটি আমরা দেখব। তোমরা লক্ষ্য করো যে চার্লসের সূত্রের অনুসিদ্ধান্তটি আমরা এখন প্রতিষ্ঠা করব। চার্লসের সূত্রটি উপরে আমরা লিখে নিই। v1/t1 সমান হচ্ছে v2/t2 সমান হচ্ছে আমাদের কে। তোমরা জানো যে ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। আমরা জানি ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। এটা ঘনত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। ডি সমান হচ্ছে ভর হচ্ছে ডব্লিউ আর আয়তন হচ্ছে ভি। তাহলে আমাদের যখন আয়তন v1 হবে তখন আমরা লিখতে পারি, সুতরাং d1 সমান হবে w/v1, আর ঘনত্ব যখন d2 হবে তখন হচ্ছে w/v2। তাহলে এখান থেকে আমরা v1 সমান লিখতে পারি w/d1, এখান থেকে আমরা লিখতে পারি v2 সমান হচ্ছে w/d2। তাহলে এই v1 এবং v2-র মানটা আমরা এই সমীকরণে বসাবো। তো সুতরাং v1-এর মানটা যদি আমরা বসাই দিই তাহলে এখানে আমাদের হবে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। তো 1 নং সমীকরণে যদি আমরা বসাই v1-এর মানটা, তবে w/d1 t1 সমান হচ্ছে w/d2 t2 সমান হচ্ছে কে। একটু উপরে লিখি। তাহলে এখানে দেখো, এটাকে আমরা যদি ডব্লিউ দিয়ে ভাগ করে দিই সেক্ষেত্রে আমাদের হবে 1/d1 t1 সমান হচ্ছে 1/d2 t2 সমান হচ্ছে k/w। তো ইমপ্লয়েজ দ্যাট d1 t1 সমান হচ্ছে d2 t2 সমান w/k। তাহলে কেও একটি কনস্ট্যান্ট, ডাব্লিউ একটি ধ্রুবক সংখ্যা, তাই দুইটা ধ্রুবককে নতুন আরেকটা ধ্রুবক আমরা কে প্রাইম দিয়ে প্রকাশ করলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি d1/d2 সমান হচ্ছে শিক্ষার্থীবৃন্দ এখানে একটু লক্ষ্য করো যে আমরা তাহলে এই যে অংশটু তোমরা দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রের সাথে ঘনত্বের মধ্যকার যে সম্পর্ক, সেটা হচ্ছে এটা d1 t1 সমান হচ্ছে d2 t2। এ পর্যায়ে দেখো আমরা যদি এখানে একটু আলাদা করে লিখি যে d1 t1 সমান হচ্ছে কে প্রাইম সমান d1 হচ্ছে কে প্রাইম ইন্টু 1/t1। আমরা ধ্রুবক যদি উঠিয়ে দেই তাহলে d1 সমানুপাতিক 1/t1। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে গ্যাসের চাপ যদি স্থির থাকে তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব হচ্ছে তার পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা যদি বৃদ্ধি পায় গ্যাসের ঘনত্ব হ্রাস পাবে। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এ পর্যায়ে আমরা দুটি গাণিতিক সমস্যা রেখেছি। এই গাণিতিক সমস্যা দুটো আমরা এই যে একটি ঘনত্বের সাথে যে তাপমাত্রা সম্পর্ক, এই সম্পর্ক এবং চার্লসের সূত্রের যে সম্পর্কটি আছে, এই দুটি সূত্রের মাধ্যমে আমরা দুটি গাণিতিক সমস্যা সমাধান করব। তাই শিক্ষার্থীবৃন্দ আমরা সূত্র দুটো লিখে রাখি আজকে।
তাহলে 1 নম্বর সূত্র ছিল আমাদের এটা V1/T1 সমান হচ্ছে V2/T2 এটা ছিল। আর 2 নম্বর সূত্রটি হচ্ছে আমাদের D1T1 সমান D2T2, D1T1 সমান হচ্ছে D2T2। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা করব। তোমরা এখানে লক্ষ্য করো যে নির্দিষ্ট চাপে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন দেওয়া আছে 0.73 লিটার। চাপের পরিবর্তন না হলে, তার মানে হচ্ছে কি চাপ স্থির আছে, কত ডিগ্রি তাপমাত্রায় উক্ত গ্যাসের আয়তন 0.5 লিটার হবে। তার মানে যেহেতু চাপ স্থির আছে, স্বাভাবিকভাবে এটি হচ্ছে চার্লসের সূত্রের একটি অঙ্ক। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান করি। আমরা জানি V1/T1 সমান হচ্ছে V2/T2। যে জিনিসগুলো দেওয়া আছে আমরা পাশে নোট রাখি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তাপমাত্রা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, T1 হচ্ছে তবে 273 প্লাস 17 কেলভিন। তোমার মনে রাখতে হবে যে সেলসিয়াসের তাপমাত্রাকে অবশ্যই কেলভিনে রূপান্তর করতে হবে, কারণ এখানে ক্যাপিটাল লেটার সূত্রের মধ্যে আছে, পরম তাপমাত্রা বোঝানো হয় যেটা দিয়ে। 0 290। V1 হচ্ছে আমাদের 0.73 লিটার, 0.73 লিটার। T2 ওয়াট, V2 দেওয়া আছে 0.85 লিটার। সুতরাং T2 হচ্ছে আমাদের V2T1 ডিভাইড বাই হচ্ছে V1। তাহলে সমান হচ্ছে V2 আমরা 0.85 আর T1 হচ্ছে 290 ডিভাইড বাই হচ্ছে 0.73। সেক্ষেত্রে আমরা একটু হিসাব করে নেই। এখানে হচ্ছে 337.67 কেলভিন। অতএব পরিবর্তিত তাপমাত্রা আমাদের হচ্ছে সমান 337.67 মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। আমরা একটু বিয়োগ করে নেই। 64.67 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের তাপমাত্রা 64.67 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন গিয়ে আমাদের দাঁড়াবে হচ্ছে 0.85। এরপর যে আমরা দ্বিতীয় গাণিতিক যে সমস্যাটি আছে আমরা এটা সমাধান করব। তাহলে এখানে লক্ষ্য করো যে 60 লিটার আয়তনের একটি লৌহ সিলিন্ডারে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 40 গ্রাম গ্যাস ভর্তি আছে। সিলিন্ডারটির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলে গ্যাসটির ঘনত্বে কী পরিবর্তন ঘটবে? তাহলে এক্ষেত্রে আমাদের চার্লসের সূত্রের যে অনুসিদ্ধান্ত D1T1 সমান D2T2 এই সূত্রটি ব্যবহার করে আমাদের অঙ্কটি করতে হবে। তাহলে আমরা জানি যে D1T1 সমান হচ্ছে D2T2। আমরা এখানে পাশে একটু মুছে দেই। তাহলে এখানে লক্ষ্য করো যে এখানে আমাদের দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ এখানে T1 হচ্ছে 273 প্লাস 27 কেলভিন সমান হচ্ছে 300 কেলভিন এখানে। তাহলে এখানে লক্ষ্য করো যে এটা আয়তন দেওয়া আছে, এটা দেওয়া আছে ভর।
তাহলে এখানে আয়তন এবং ভর দেওয়া আছে, আমাদের দরকার হচ্ছে কি এখানে D1 দরকার। তাহলে D1 হচ্ছে ভর বাই আয়তন, 40 ডিভাইড বাই হচ্ছে 60 সমান, একটু ভাগ করে নিই আমরা, 0.67 গ্রাম পার লিটার। T2 দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 273 প্লাস হচ্ছে 30 কেলভিন, তাহলে এখানে আমাদের হবে 303 কেলভিন। D2 সমান সমান হচ্ছে হোয়াট? অতএব D2 সমান হচ্ছে D1 T1 ডিভাইড বাই হচ্ছে T2। সমান D1 হচ্ছে 0.67, T1 হচ্ছে 300 আর T2 হচ্ছে 303। আমরা একটু হিসাব করি। 0.609 গ্রাম পার লিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের পরিবর্তিত তাপমাত্রায় গ্যাসের ঘনত্ব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ এখানেই শেষ করার আগে একটু বলতে চাই যে এখন শীত পড়তে শুরু করেছে, করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তোমরা সতর্ক থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিজের শারীরিক সুরক্ষার প্রতি যত্নশীল হবে। সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।